মানুষের মানুষ সন্দেহ এই যে সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। নাই দেখতে আগে জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। তো আপনারা ভারত পাকিস্তান কেমন যুদ্ধ দেখলেন এই কয়দিন? অনেক কিছুই তো দেখলাম ভাইয়া। আপনারা ভারত পাকিস্তান কেমন যুদ্ধ দেখলেন এই কয়দিন বলেন। কেউ কোনো কথাবার্তা বলে না, সারাদিন ফেসবুকে লাফাইবো, জিজ্ঞেস করলে দাদা, বলবে আপনার প্রেডিকশন তো অনেকটাই মিলে গেছে। হ্যাঁ এই প্রেডিকশন গুলা মিলে যাবে, সব সব প্রেডিকশন মিলে যাবে, ঠিক আছে। মজার বিষয় কি জানেন, পাকিস্তানের কাছে এটা আবার মানে অনেকে বাংলাদেশ পাকিস্তান ভারত ওগুলো নিয়ে বললে অনেকে আবার মনে করে যে আমি অমুক পন্থী তমুক পন্থী ভাবে, কিন্তু আমরা হচ্ছে নিরপেক্ষভাবে অবজারভেশন করি, ঠিক আছে। মানে আমি কোনো পক্ষের লোক না, আমি কোনো পক্ষের লোক ভেবে আপনি আমার কথা শুনবেন না, ঠিক আছে। এই যে একজন একটা কথা বলছেন যে আবির মাহমুদ মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন দেখেছি, গুড। আপনি একটা সুন্দর কথা বলছেন, আপনার এই কথাটার জন্য ধন্যবাদ। কারণ বেশিরভাগ তথ্য যা দেখছেন তা ভুজুং বাজুং দেখছেন, ঠিক আছে। তো যাই হোক, তো আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি। পাকিস্তানের কাছে একটা মিসাইল আছে, মিসাইলটার নাম হলো নাসের মিসাইল। কি বললাম নামটা বলেন তো দেখি। দাদা, নাসের মিসাইল। নাসের মিসাইল, নাসের মিসাইলটার রেঞ্জ হলো খুব কম, ধরেন যে আপনার বোধহয় মনে করেন 170 থেকে 100 বা 70 থেকে 150 এরকম কিলোমিটার রেঞ্জের একটা মিসাইল। তো সাধারণত কোনো দেশ এই ধরনের ছোটখাটো মিসাইল নিয়ে আর এখন আসলে কাজকর্ম করে না। তারপরও পাকিস্তান একটা হিউজ অ্যামাউন্ট অফ নাসের মিসাইল কালেক্ট করছে। আপনারা কি জানেন কেন করছে তার এই কাজটা? দাদা, ভারতের সীমান্তে আক্রমণ করার জন্য। হ্যাঁ, দাদা বালুচিস্তানের জন্য। একটু জোরে বলেন, বুঝি নাই। বালুচিস্তানের জন্য। একটু জোরে কথা বলেন, শুনতে মনে পাচ্ছি। হয় বালুচিস্তান। না না, বেলুচিস্তানের কথা বল। এক আপু একটা কথা বলছিলেন মনে হয়, একটু বলেন তো আবার কি বলছেন। স্যার, আমার কাছে মনে হয় যে ভারতের ওই যে সীমান্ত ওদেরকে অ্যাটাক করার জন্য আর কি। না, এখানে বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের মূল এনিমি হচ্ছে ইন্ডিয়া। সো হোয়াট প্ল্যান দে অ্যাডপ্ট, তাদের প্ল্যানটা ডেফিনেটলি হয় যে আপনার আহ, পাকিস্তানকে সেন্টার করে, ঠিক আছে। তো ইফ ইউ লুক এট দ্য নাম্বার অফ আর্মড মেম্বার অর আর্ম ফোর্স অফ বোথ কান্ট্রিজ, আপনি দেখবেন যে ভারতের আর্ম ফোর্সের অর্ধেকের একটু বেশি হচ্ছে পাকিস্তানের আর্ম ফোর্স। দ্যাট মিনস পাকিস্তানকে যদি কোনো ভারত কমপ্লিটলি অ্যাটাক করে, তখন পাকিস্তানের যেটা হবে যে দে উইল বি ওভারওয়েলমড উইথ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান সোলজার্স, অনেক বেশি সোলজার, ঠিক আছে। এই কারণে ওরা এই নাসের মিসাইলটাকে ওদের স্টকে খুব বেশি পরিমাণে বাড়াইছে। কেন বাড়াইছে? কারণ এটা একটা নিউক্লিয়ার মিসাইল। যদিও এটা শর্ট রেঞ্জের মিসাইল, খুবই অল্প পরিমাণ ওয়ার হেড ক্যারি করতে পারে, কিন্তু ইট ইজ এ নিউক্লিয়ার মিসাইল। এটা নিউক্লিয়ার
ওয়ার হেড ক্যারি করতে পারে, এবং এটা যখন মনে করেন গিয়ে পড়বে তখন লিটল ম্যান বা ফ্যাটম্যানের মতো অত বড় আঘাত হানবে না, এটার চেয়েও ছোট ছোট আঘাত হানবে, নিউক্লিয়ার আঘাত। কিন্তু এতে করে কি হবে, প্রচুর পরিমাণ ইন্ডিয়ান সৈন্য মারা যাবে। ঠিক আছে, কারণ যেহেতু ওদের সৈন্য সংখ্যা বেশি, তাই ওরা এই কাজটা করছে। কি বললাম বুঝতে পারছেন? দাদা তাহলে এটাকে আমরা ট্যাকটিক্যাল আপনার ওয়েপন বলতে পারি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে। ডেফিনেটলি এটা ট্যাকটিক্যাল মিসাইল বলতে পারে, অবশ্যই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল বলতে পারে। সেগুলো নিয়ে পড়বেন, পড়লে দেখবেন যে অনেক মজার মজার ইনফরমেশন জানা যায়। পাকিস্তানের কাছে আছে আবাবিল মিসাইল দ্যাট ক্যান ক্যারি মাল্টিপল ওয়ারহেড। পাকিস্তানের কাছে আছে শাহিন 3। ঠিক আছে, তারপর পাকিস্তানের কাছে আছে হচ্ছে বাবর মিসাইল। ঠিক আছে, দাদা আর যুদ্ধবিরতি কি ঘটলো কিছুক্ষণ আগে নিউজে দেখলাম। যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। বিকেল আর বেলায় ইন্ডিয়ার কাছে ঘোষণা দিছে। অগ্নি 5 আছে, অগ্নি 4, অগ্নি 3, অগ্নি 2, অগ্নি 1, অগ্নি 6ও সামনে আসতেছে। ঠিক আছে, অগ্নি 5 হচ্ছে ইন্ডিয়ার একমাত্র আপনার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, ওকে। তবে প্রচুর পরিমাণ মিস ইনফরমেশন দেখলাম, এটা আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে এই যুগে যুদ্ধটা আসলে ব্যাটেল ফিল্ডের চাইতেও ইন্টারনেটও প্রচুর পরিমাণে হয়, এটা বুঝতে পারলাম আর কি। হোয়াটএভার, আসলে আমরা পড়ি, হ্যাঁ, বাট যুদ্ধ কখনোই কাম্য না, বাট যুদ্ধ ইনইভাইটেবল। সো আমরা গত ক্লাসে কিছু ওয়ার্ড পড়েছিলাম এবং আজকে আমরা কিছু ওয়ার্ড দেখবো। সো এই ওয়ার্ড আমরা ক্লিয়ার করে ফেলবো, কারণ এই ওয়ার্ড গুলো আমাদের লাগবে প্রত্যেক জায়গাতে, রিটেন বলেন বা ট্রান্সলেশন হোয়াটএভার। যেমন ধরেন সম্ভাবনা। ঠিক আছে, তো সম্ভাবনা মানে কি আমরা জানি পসিবিলিটি। এখন এই সম্ভাবনা বোঝানোর জন্য আপনি কিন্তু আরো অনেক রকম ওয়ার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এই সেক্টরটার এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে এটা প্রমিজিং সেক্টর। ঠিক আছে, প্রমিজিং সেক্টর। ঠিক আছে, তো এই যে ওয়ার্ডটা ইউজ করলেন, Promising sector. প্রমিজিং সেক্টর, হ্যাঁ, তো এই পসিবিলিটি আর হচ্ছে প্রমিজিং, দুইটা কিন্তু আপনার দুই রকম জিনিস। মানে মানে জিনিসটা উল্টা পাল্টা মনে হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনটা ইউজ করতেছি বা কোনটা ইউজ করব না। ঠিক আছে, আর এছাড়াও নর্মালি পসিবিলিটির জন্য আপনি চাইলে কি ইউজ করতে পারেন, পটেনশিয়ালস ইউজ করতে পারেন। এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। ঠিক আছে, তারপরে আপনি যদি বলেন যে আহ যে জিনিসটা সম্ভাবনা দেখাচ্ছে, হ্যাঁ, মানে দাদা ফিজিবিলিটি করা যাবে? ফিজিবল মানে অন্য জিনিস। ঠিক আছে, ফিজিবল মানে সম্ভাব্যতা। ঠিক আছে, তো পটেনশিয়াল ওয়ার্ডটা আপনি বাতাস করুন পসিবিলিটি, প্রমিজিং, পটেনশিয়াল। ঠিক আছে, আর সেটা ওয়ার্ড বলতে গিয়ে ভুলে গেলাম, সেটা থ্রাইভ। এখন থ্রাইভ মানে কিন্তু আসলে সম্ভাবনা না, মানে আমরা বলি না জিনিসটা সম্ভাবনাময়, মানে দিন দিন ভালো হইতেছে, ভালো করতেছে, তো জিনিসটা থ্রাইভিং আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে এই ওয়ার্ডটাও সম্ভাবনা, এইভাবে ইউজ পসিবিলিটি, করতে প্রমিসিং। পারবো। ঠিক আছে? স্যার এই এটা word- যে এসকেলেটের সময় আমরা ইউজ করছিলাম আর কি গত ক্লাসে। বুঝিনি আপনার কথাটা, কি বললেন? স্যার থ্রাইভটা ওই যে স্যার প্রসপার, তারপর দাঁড়ান তো, কানে ডেভেলপমেন্ট আমি এসবের হেডফোন ক্ষেত্রে। লাগাই। দাঁড়ান, আমি একটু কানে হেডফোন লাগাই তো দেখি তো, আমি আপনাদের কথা বুঝতেছি না ভালো। তুমি আমার হেডফোনটা করবো, আপনি একটু লাইনে থাকেন ভাই, আমি আসতেছি। Where is my headphone? Promising, potential. আমার হেডফোনটা একটু কানে আশ্রয় করি, তুই কি কানে শুনতে পারবি? I don't know. কানে লাগাইছি। এবার একটু বলেন তো শুনি। স্যার আমি বলেছি থ্রাইভটা স্যার আমরা যে প্রলিফারেটের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম গত ক্লাসে। এরকমই হবে, মানে এক একটা সময় গিয়ে আপনি দেখবেন যে এক এক রকম জিনিস ইউজ করতেছে। যে কারণে বলছি যে ওরা কিন্তু সিমিলিয়ার না, ওরা হচ্ছে সিনোনিম। তো বিং সিনোনিম আর হচ্ছে বিং সিমিলিয়ার, ওয়ার ডিফারেন্ট। ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার।
দেখেন একটা এই সমাধান, ধরেন এই সমাধান শব্দের আমরা তো মিনিং জানি। সমাধান মানে হলো সলিউশন, ঠিক আছে? এটা মনে করেন সবাই পারবে না, পারতে কারণ নাই। ঠিক আছে? এখন ধরেন সলিউশন না বলে আমরা আরো কিছু মানে পেতে পারি। আপনার কি বলে ওয়ার্ড আমরা এখানে আনতে পারি। যেরকম কিরকম আমরা বলতে পারি, আমরা মনে করেন বলতে পারি যে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে যে জিও পলিটিক্যালি ক্রাইসিসটা আমাদের যেভাবে হোক সমাধান করতে হবে, সো ইউ ক্যান সে ফিক্স করতে হবে। এটা একটা সুন্দর একটা ওয়ার্ড, ফিক্স করা, ঠিক আছে? তো আপনি এই ওয়ার্ডটা নিতে পারেন, ফিক্স করা। আর একটা ওয়ার্ড আছে রেমেডি। এই ওয়ার্ডটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা ওয়ার্ড সমাধানের জায়গাতে। হ্যাঁ, এটা। আর আপনি আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন যে এই না শুধু ডিরেক্টলি সমাধানের সাথে ইউজ করা হয় না, দরকার নেই, আপনি 3টা ওয়ার্ডের মধ্যেই লিমিট রাখেন, ঠিক আছে? সমাধান ওয়ার্ডটা এর বেশি দরকার নেই, ঠিক আছে? দাদা সেটেলমেন্ট ইউজ করা যাবে? হ্যাঁ, সেটেলমেন্ট। সেটেলমেন্ট অবশ্যই পারবেন, না পারলে কি আছে? সেটেলমেন্ট সবাই ইউজ করি আমরা, তাই না? এগুলো কিন্তু সহজ ওয়ার্ড, সবাই পারি আমরা, ঠিক আছে? পারিনি ওয়ার্ড গুলো বলেন তো একটু। হ্যাঁ, বলতে পারি ওয়ার্ড গুলো, তাই না? তারপর যেমন ধরেন অনেক সময় দেখবেন যে জাতিসংঘ বিভিন্ন রকম সমাধান করার জন্য রেজুলেশন নেয়। রেজুলেশন ওয়ার্ডটাও কিন্তু ইন সেন্স চাইলে আপনি সমাধানে ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে দেখেন একটা ওয়ার্ড আছে কি আমাদের মানবাধিকার। হ্যাঁ, মানবাধিকার। মানবাধিকার মানে কি? মানবাধিকার মানে হলো হিউম্যান রাইটস, ঠিক আছে? হিউম্যান রাইটস, এখানে মনে রাখবেন ইউ ক্যানট সে হিউম্যান রাইট, শুধু রাইট বলা কিন্তু যাবে না, ঠিক আছে? শুধু রাইট বলা যাবে না, বা আপনাকে বলতে হবে রাইটস, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখবেন। এবং অনেক জায়গায় তুমি বারবার মানবাধিকার ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে। এখন মানবাধিকার ওয়ার্ডের সাবস্টিটিউশন আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন যে সিভিল রাইটস, এই ওয়ার্ডটাও কিন্তু রাইট, ঠিক আছে? সিভিল রাইটস, হ্যাঁ, সিভিল রাইট বলতে পারেন। তারপরে আপনি চাইলে, যেহেতু মানবাধিকারটা সংবিধান কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সো কনস্টিটিউশনাল রাইটস বলতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাই সুন্দর, ঠিক আছে? ওকে, সো এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ রিপ্লেস করবেন। দাদা 900। তারপর যেমন ধরেন এখানে একটা সুন্দর ওয়ার্ড আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে কৌশল বা কৌশলগত। যেমন দেখবেন অনেক সময় বলে যে কি, স্ট্র্যাটেজিক উইপন, Try ঠিক আছে? সমাধান যেমন solution অনেকে even fix বলতে পারে যে ভাই remedy ওদের resolution কাছে solution to solution fix সাউন্ড করবেন, নয় প্রচন্ড রকম নয়েজ, সম্ভাবনা প্রচন্ড রকম possibility try এবং promising and আমরা কি বলতে পারি? আপু কৌশলগত। একটু মিউট করেন। কৌশল মানে কি? স্ট্র্যাটেজি, হ্যাঁ, স্ট্র্যাটেজি। আর কৌশলগত মানে কি? স্ট্র্যাটেজিক। এখন দেখবেন প্রায় টাইম এটা ইউজ করা হয় যে কৌশলগত অস্ত্র, স্ট্র্যাটেজিক উইপন। এই এই স্ট্র্যাটেজিক ওয়ার্ডটাকে এইভাবে ইউজ করা শিখতে হবে, ঠিক আছে? আবার আপনি ওই যে একজন ভাই বললো ট্যাকটিক্যাল বলতে পারি কিনা, সো ট্যাকটিক্যাল ওয়ার্ডটাও কিন্তু আপনি মানে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে, আবার আপনি দেখবেন যে এই ট্যাকটিক্যাল ওয়ার্ড ইউজ করতে গেলে আর একটা ওয়ার্ড চলে আসে আমাদের কাছে, সেটা হচ্ছে মেনিউভারেবল, ঠিক আছে? মেনিউভার। মেনিউভার মানে হলো কোনো কিছুকে অপারেট করা, সো কোনো কিছুকে মুভ করা। এই ওয়ার্ডটা শিখবেন। এই ওয়ার্ডটার সাথে যদিও কৌশলের কোনো সম্পর্ক নাই, কিন্তু লাগতেছে কোনো না কোনো ভাবে লাগবে, ঠিক আছে? ওকে, আবার আপনি চাইলে এখানে ফ্রেম ওয়ার্ডটাকেও খুব সুন্দর করে আপনি ইউজ করতে পারেন আমি মনে করি, ঠিক আছে? ফ্রেম ওয়ার্ড। এখন বিষয়টা হচ্ছে কি কি জানেন, আমরা যখন লিখতে বসি তখন আমরা অনেকগুলো ওয়ার্ডে ডেফিসিয়েন্সি ফেস করি। এই যেমন ধরেন আমাকে যদি বলা হয় যে স্ট্র্যাটেজিক ওয়ারহেড বা স্ট্র্যাটেজিক উইপন মানে কি, আমরা বাংলা করতে পারি না, বা বাংলাদেশ ইংলিশ করতে পারি না। এই ওয়ার্ড গুলাতে আপনাকে সবসময় এমফাসাইজ করতে হবে, দেখবেন যে পারবেন, ঠিক আছে? যেমন শৃঙ্খলা মানে কি?
ডিসিপ্লিন, ঠিক আছে। এখন শৃঙ্খলা মানে ডিসিপ্লিন, ঠিক আছে। এখন ডিসিপ্লিন ওয়ার্ডটা কিন্তু আসলে অনেকভাবে ইউজ করা হয়। তো শুধু যে আপনি ডিসিপ্লিন নিয়ে থাকবেন তা কিন্তু না, ঠিক আছে। আপনি অনেক সময় শৃঙ্খলা বুঝাতে কিন্তু কি বুঝতে পারেন, আমরা অনেক সময় বলি না যে লিমিটেশনস আছে তোমার এখানে কিছু, এই লিমিটেশনস ওয়ার্ডটাও কিন্তু আপনি দেখতে পারেন যে ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা জিনিস ইউজ করতে হয় যে এই জিনিসটা, এই জিনিসটা শৃঙ্খলে আবদ্ধ, তখন আমরা ইউজ করি কি জানেন, সাবজেক্ট টু আমরা ইউজ করি, সাবজেক্ট টু, ঠিক আছে। ওকে, সো এই সাবজেক্ট টু ওয়ার্ডটাকে আপনি এখানে ইউজ করতে পারেন চাইলে। মনে করেন আপনি বলতে পারেন যে চেইন অফ সাকসেস কমান্ড ব্যবহার করা যাবে? কি, স্যার সাবজেক্ট চেইন টু এর অফ অর্থ কি এখানে তাহলে? বুঝি না কি বললেন। চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড তো আসলে ভাই মানে খুবই একটা নর্মাল ইংলিশ, ঠিক আছে, এটা তো ইউজ করা যাবে, যাবে না কেন। আমরা চাচ্ছি আপনি একদম প্রফেশনাল যে ওয়ার্ডটা আপনার লাগবে, আই মিন হোয়েন ইউ আর থিঙ্কিং অফ ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স, ওই জিনিসটার দিকে আপনি তাকান। চেইন অফ কমান্ড পারবেন আপনি এমনিতে, এটা আমাদের কোনো সমস্যা নাই। স্যার ওটা একটা সাবজেক্ট টু সুন্দর এর word, মিনিংটা ঠিক আছে? এখানে কি তাহলে? শৃঙ্খলাই কি? বোঝাবে? স্যার সাবজেক্ট টু এর তো ভেরিয়াস আমরা ইউজেস দেখি, স্যার এখানে কি শৃঙ্খলা অর্থে ব্যবহৃত হবে? শৃঙ্খলা অর্থে বা লিমিটেশনস অর্থে মনে করেন, আমি মনে করেন বললাম যেটা বলতে নিছিলাম যে দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ সাবজেক্টেড টু মেনি কনসিডারেশনস বা মেনি ইস্যুস। তার মানে কি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটা বেশ কয়েকটা শৃঙ্খলা আবদ্ধ, মানে বেশ লিমিটেশনস আছে। তো এইগুলো যদি কারেক্ট হয় তাহলে এটা হয়তো বা হইতে পারে, পসিবল আছে, পসিবিলিটি আছে, ঠিক আছে, এরকম ভাবে ইউজ করবেন। এখন ধরতে পারছেন ব্যাপারটা কি বললাম? হ্যালো, জি দাদা। ধরতে পারছেন, গুড। তারপর যেমন ধরেন নেতৃত্ব মানে কি, লিডারশিপ। এখন লিডারশিপটা তো ভাই আমাদের মধ্যে মনে করেন যে কি বলে যে সবাই পারবে, ঠিক আছে। এখন লিডারশিপ না বলে আপনাকে কিন্তু আরো বেশ কিছু ওয়ার্ড আপনাকে আনতে হবে, ঠিক আছে। যেমন কি নেতৃত্ব ওয়ার্ডটাকে আপনি চাইলে পায়োনিয়ারিং বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, পায়োনিয়ারিং মানে কোনো কিছুর অগ্রগামী হওয়া, ঠিক আছে, কোনো কিছুর কি হওয়া, অগ্রগামী হওয়া। নেতৃত্বের আরেকটা আনকমন ওয়ার্ড আছে, স্টুয়ারশিপ নাকি যেন বলে, এটা হয়তো আপনার খুব একটা লাগবে না, ইউজ করতে হবে না, ঠিক আছে। তো পায়োনিয়ারিং ওয়ার্ডটা আপনি কি ওয়ার্ডটা রাখেন, তবে নেতৃত্ব বোঝাতে যখন অগ্রগামী বুঝাবেন তখন আপনি পায়োনিয়ারিং বুঝাবেন। হ্যাঁ, আবার কোনো কিছুর অগ্রদূত বোঝাতে কিন্তু আপনি প্রিকারসর ওয়ার্ডটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা একটা সুন্দর একটা ওয়ার্ড। হুম, হুম, গেল। তারপর কি বললাম যে দূরদর্শী। তো দূরদর্শী মানে কি, দূরদর্শী মানে হলো ভিশনারি, এটা আমরা সবাই পাই। দূরদর্শী মানে হচ্ছে গিয়ে কি যে ভিশনারি, আমরা লিখি যে দূরদর্শী মানে হলো ভিশনারি। এখন এই ভিশনারি বললাম, এখানেও কিন্তু আপনি চাইলে কি বলতে পারেন যে পায়োনিয়ার ওয়ার্ডটাকে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ওকে, এছাড়া কি করবেন, ফরওয়ার্ড থিঙ্কিং, এই ওয়ার্ডটাকে আপনি অবশ্যই আপনার লেখায় আনবেন, না আনলে হবে না, আনতে হবে যেভাবে হোক, ঠিক আছে। তারপরে কি দূরদর্শী যে ফিউচার দেখতে পারেন, তো ফিউচার দেখতে পারেন তাকে আপনি কি বলবেন, ফিউচারিস্ট, মানে ভবিষ্যৎ ওরিয়েন্টেড এরকম বোঝায়, ঠিক আছে। আবার এটা আরো একটা সুন্দর ওয়ার্ড আছে, সেটা কি জানেন, সেটা হলো ট্রেইল ব্লেজার। এই ওয়ার্ডটা মনে হয় কোনো একটা বিসিএস এ আপনার আসছিল, মানে একটা প্যাসেজের শুরুর দিকেই ছিল। মনে করতে পারেন কি, বলেন তো একটু আমাকে। হ্যালো, দেখছেন এই ট্রেইল ব্লেজার। আচ্ছা, মেহেদী হাসান বলেছেন আফটার ম্যাথ দেওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি সমাধান বোঝাতে আফটার ম্যাথ, ওকে, কনসিকোয়েন্স, এই ধরনের। আফটার ম্যাথ মানে সমাধান বলা উচিত না যদিও, মানে এটা সাধারণত আউটপুট বা রেজাল্টকে বোঝায়। আর সমাধান মানে হলো কোনো সমস্যার সমাধান, সমস্যার ফলাফল হলে আপনি আফটার ম্যাথ ইউজ করবেন, ঠিক আছে। অনেকটাই কাছাকাছি, বাট আসলে পুরোপুরি মিলে না, ঠিক আছে। ওকে দাদা। তারপর আপনি একটা ওয়ার্ড বলেছেন কি, আমি লিখি চেতনা। দেখবেন এটা একদম মানে মানে খুব চলে যে মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে। এখন যেমন দেশে চলতেছে কি জুলাইয়ের চেতনা। হ্যাঁ, তো এটা একদম কমন ওয়ার্ড হচ্ছে কি স্পিরিট, ঠিক আছে। এটা আমরা
জানি স্পিরিট মানে হলো এটা, হ্যাঁ। স্পিরিট ছাড়া আর আপনি কি বলতে পারেন বলেন তো? অ্যাপ্রিহেনশন। হ্যাঁ, অ্যাপ্রিহেনশন। দেখেন অ্যাপ্রিহেনশনের যে মিনিং, এটা কি আসলে ওর সাথে মিলে? অ্যাপ্রিহেনশন একটা মিনিং হচ্ছে গিয়ে কি, মানে কোনো কিছু সম্পর্কে দুশ্চিন্তা করা, ঠিক আছে? তো অ্যাপ্রিহেনশন এটা কিন্তু আসলে মানে মিলে না, ঠিক আছে? ওকে, ওকে দাদা। তাহলে আমরা স্পিরিট আর কি বলতে পারি বলেন তো দেখি বুদ্ধি করে। আমরা কিন্তু বলতে পারি যে স্পিরিট ওয়ার্ডটা যখনই আপনি একটু মানে ইয়ের দিকে নিবেন, কি বলে যে কোনো কিছু করার স্পিরিট, মানে কোনো কিছু করার ডিটারমিনেশনের দিকে নিবেন, তখনই কিন্তু অনেকগুলো ওয়ার্ড পেয়ে যাবেন। ডিটারমিনেশন পাবেন, ঠিক আছে, মোটিভেশন পাবেন, হ্যাঁ। ইভেন আপনি চাইলে একটা ওয়ার্ড বলতে পারেন টেনাসিটি। টেনাসিটি, টেনাসিটি মানে কি? টেনাসিটি মানে হলো নাছোড়বান্ধা, মানে কোনো কিছুর সাথে লেগে থাকে। তো এটাও কিন্তু এক প্রকার কি মানে আহ চেতনাকে বোঝায়, ঠিক আছে। আবার টেনাসিটি যদি সিনোনিম হিসেবে বলেন তাহলে কিন্তু পারসিস্টেন্ট ওয়ার্ডটাও নিতে হবে, নাছোড়বান্ধার মতো লেগে থাকা, ঠিক আছে। আবার পারসিস্টেন্ট ওয়ার্ডটা যদি আপনি নেন তাহলে আরো একটা ওয়ার্ড নিতে হবে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাডহেয়ারেন্স। অ্যাডহেয়ারেন্স মানে লেগে থাকা, হ্যাঁ, অ্যাডহেয়ারেন্স। আবার অ্যাডহেয়ারেন্স ওয়ার্ডটা যখন আপনি ইউজ করবেন, অ্যাডহেয়ারেন্স সাথে সাথে টু ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যাডহেয়ার টু আমরা ইউজ করি, অ্যাডহেয়ার টু। আর অ্যাডহেয়ারেন্সের সাথে মানে ফর হয়, অ্যাডহেয়ার টু। মানে এগুলো ডিরেক্টলি চেতনাকে বুঝাবে না, ঠিক আছে, কিন্তু ইন এ সেন্স চেতনার কাছাকাছি ওয়ার্ড। কি হয়েছে বলেন? হ্যাঁ, কি হয়েছে? তুমি এগুলো নিশ্চয় খুশি বাকা আসবে, সমস্যা নেই। ভুলে যাওয়া, ঠিক আছে, ভুলে যাওয়া ইংলিশ গলাটা মুছে দাও। ভুলে যাওয়া ইংলিশ আমরা সবাই পারি কি, ফরগেট, ঠিক আছে। ফরগেট মানে হচ্ছে আপনার ভুলে যাওয়া। কিন্তু ইদানিং দেখবেন, যদিও এটা আপনার ট্রান্সলেশন এই ক্ষেত্রে হয়তো বা খুব একটা টিউজ করবেন না, ঠিক আছে, সে তারপর একটা ইনফর্মাল একটা ইংলিশ শিখিয়ে দেয়, সেটা হচ্ছে কোনো কিছু থেকে জোন আউট হয়ে যাওয়া। জোন আউট মানে হলো আপনি হয়তো সবাই পড়াইতেছেন, আপনার কোন একটা স্টুডেন্ট আপনার কথা কামই দিল, মানে কানই দিতেছে না, তখন বলে, "এই তুমি জোন আউট হয়ে গেছো কেন, মানে ভুলে গেছো কেন, তোমার পড়াইতেছে বাট এরকম", ঠিক আছে, ভুলে যাওয়া। ওকে, তারপরে কি, ভুলে যাওয়ার একটা ইংরেজি হচ্ছে ইরেজ করে দেওয়া, মানে হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে। আর একটা কি হতে পারে বলেন তো? কোনো কিছুকে ওমিট করে দেওয়া, ঠিক আছে। আরেকটা কি হতে পারে বলেন তো? কোনো কিছুকে আহ আহ, মোটামুটি এগুলো চলবে, আর লাগবে না, ঠিক আছে। ওকে, তবে ভুলে যাওয়া এতে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে অবলিভিয়ন নামে একটা ওয়ার্ড, ঠিক আছে। অবলিভিয়ন, হ্যাঁ। অবলিভিয়ন ওয়ার্ডটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড, অবলিভিয়ন। যেমন আমরা অনেক সময় আমরা বলি না যে, মনে করেন আপনার গার্লফ্রেন্ড, ঠিক আছে, আপনার আয়শা বললো যে তুমি কি আমার এখনো ভালোবাসো, তখন আপনি কি বলবেন? ভাবসাব নিয়ে বলবেন না যে তুমি তো আমার সেই ভুলে যাওয়া স্মৃতির অংশ, তোমার তো মনেই নাই, বলবেন না আপনি কথাটা? হুম, আপনি তখন তাকে কি বলবেন? ইউ আর মাই পার্ট অফ মাই অবলিভিয়ন মেমোরি, আই ক্যানট রিকল ইউ, আমি তোমাকে স্মরণ করতে পারছি না, পার্ট অফ মাই অবলিভিয়ন মেমোরি, ঠিক আছে, এরকম করেও এটাকে ইউজ করা যায়। ইটস এ গুড ওয়ার্ড আই গেস। তারপর কি বললো? স্মৃতি, ঠিক আছে। দেখেন, স্মৃতি ওয়ার্ডের মিনিং আমরা সবাই জানি যে মেমোরি। তো মেমোরি মানে স্মৃতি, এটা আমি সবাই জানি। তো স্মৃতি রোমন্থন করা, ঠিক আছে, কোথাও লিখি মেমোরি। কি হতে পারে? রিকল করা, মানে কোনো স্মৃতিচারণ করা, ভার্ব হিসেবে ইউজ করবে, ঠিক আছে। ওকে, তারপরে একটা হতে পারে কি, রিমেম্বারেন্স। রিমেম্বারেন্স, সরি ভুল লিখছিলাম। রিমেম্বারেন্স মানে কি? আপনার মানে স্মৃতিচারণ করা, ঠিক আছে। ইভেন রেট্রোস্পেকটিভ, অনেক সময় বলি রেট্রোস্পেকটিভ ভিউ, মানে কোনো কিছুকে চিন্তা করে পূর্বে ইতিহাস থেকে মিলিয়ে দেখা, এটাকেও আপনি
স্মৃতির সাথে একটা কি বলতে পারেন, মানে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? ওকে, মেমোরি, তাই না? স্মৃতি। আচ্ছা, তারপরে কি আমরা যাচ্ছি, প্রতিকার চাচ্ছি, প্রতিকার। এই প্রতিকার ওয়ার্ডটা বলতে গেলে কিন্তু দেখো উপরে যে রেমেডি ওয়ার্ডটা চলে আসে। এখন প্রতিকার মানেও যা, সলিউশন মানেও কিন্তু তাই, ইন এসেন্স, ঠিক আছে? তো ওই ওয়ার্ড গুলো কিন্তু আপনার কি হয়, মানে কাজে লাগবে এখানে এসে, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি যে ওয়ার্ড কিছু পড়বেন, পড়লেই আপনি দেখবেন যে ওয়ার্ডের মিনিং পাচ্ছে, ঠিক আছে? তো প্রতিকারে আমরা কি বলবো, নিশ্চয়ই আমরা রেমেডি ওয়ার্ডটা আনবোই এখানে, ঠিক আছে? তারপর কি আনবো, কিউর আনবো, ঠিক আছে? আর একটা ওয়ার্ড মনে হয় আছে, আহ মানে আইনত আপনার, আইনেরটা অবশ্য অ্যাবসর্ব যে ওয়ার্ডটা এখানে দরকার নাই, একটা ওয়ার্ড আছে ইলিক্সিয়ার মনে একটা ওয়ার্ড আছে, আমি একটু দাঁড়ান দেখি তো গুগল করে পাই কিনা। হ্যাঁ, ইলিক্সার একটা ওয়ার্ড আছে, এলিক্সার মানে হচ্ছে আপনার ই এল ই এল আই এক্স, এলিক্সিয়ার মানে হচ্ছে প্রতিকার টাইপের কিছু বোঝায়, ঠিক আছে? যদিও এক্স্যাক্টলি প্রতিকার বোঝায় না, মানে কোনো কিছুর সমাধানটা আমাদের এরকম বোঝায়। এখন আবার সমাধান বুঝাইতে গেলে যেমন একটা ওয়ার্ড আছে কি, পেনাশিয়া। হ্যাঁ, পেনাশিয়া মানে কি, পেনাশিয়া মানে হলো আপনার সর্বরোগের মহৌষধ, ঠিক আছে? কিউর টু অল ডিজিজ, পেনাশিয়া, ঠিক আছে? এখন আপনার এই যে পেনাশিয়া মানে হলো কিউর টু অল ডিজিজ, এখন এইটারও তো আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে, পেনাশিয়ার সাথে আপনি লিগজের ওয়ার্ডটাকে ইউজ করতে পারেন আমার কাছে মনে হয়, ঠিক আছে? ওকে, তারপরে কি ওয়ার্ডটা নিলাম আমরা, যে পরামর্শ। ঠিক আছে, পরামর্শ ওয়ার্ডটাতে আমরা কি বলতে পারি? পরামর্শ বলতে গেলে আসলে উম, আমাদের প্রথমে যেটা চলে আসে সেটা হলো অ্যাডভাইস। অ্যাডভাইস মানে পরামর্শ, ঠিক আছে? তো অ্যাডভাইস মানে কি, পরামর্শ। অ্যাডভাইস মানে পরামর্শ, ঠিক আছে? কনসালটেন্ট। হ্যাঁ, এবং কনসালটেন্সি বা কনসালটেশন যেটা আপনি বলেন, এটা মানেও কিন্তু পরামর্শ, ঠিক আছে? সাজেশন মানেও পরামর্শ আপনি বলতে পারেন, ঠিক আছে? তারপর আপনি আর কি বলতে পারেন? আর তেমন কোনো আনকমন ওয়ার্ড আমার কাছে মনে করতেছে না এরকম, ঠিক আছে? তারপরে কি বলতে পারেন, অভিজ্ঞ বা অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞ বা অভিজ্ঞতা। হ্যাঁ, তো অভিজ্ঞ বা অভিজ্ঞতা মানে কি, এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা আমরা বলতে পারি, ঠিক আছে? এখন এক্সপিরিয়েন্স ওয়ার্ডটার সাথে আরো অনেক কিছু মিলে, হ্যাঁ। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। হুম। এখন যখন কোনো লোক অভিজ্ঞ হয় তখন আমরা তাকে কি বলি জানেন? তাকে আমরা বলি স্যাগেসিয়াস পার্সন। স্যাগেসিয়াস মানে কি, স্যাগেসিয়াস মানে হলো আপনার খুবই ইনসাইটফুল পার্সন বা জ্ঞানী পার্সনকে আমরা বলি স্যাগেসিয়াস। স্যাগেসিয়াস না, স্যাগেসাস, স্যাগেসাস, ঠিক আছে? তারপর আমরা কি বলতে পারি, প্রুডেন্ট বলতে পারি, প্রুডেন্ট, বিচক্ষণ ব্যক্তিত্ব, ঠিক আছে? তারপরে কি বলতে পারি, শ্রুড বলতে পারি, শ্রুড বানাও কিন্তু বিচক্ষণ, ওয়াইজ বানাও কিন্তু বিচক্ষণ, ঠিক আছে? ইভেন ডিসার্নিং মানেও কিন্তু আমরা বিচক্ষণ বলি। ইভেন জুডিশিয়ারি যে পড়ি, জুডিশাস মানেও কিন্তু আহ বিচক্ষণ, ঠিক আছে? সবগুলাই এগুলো বিচক্ষণকে বোঝায়। আপনি আরেকটা ওয়ার্ড নিতে পারেন, সেটা হলো এই কি বলে যে অস্টিউট, মানে কোনো কিছুতে খুব ভালো দক্ষতা আছে তখন তাকে বলা হয় যে বিচক্ষণ, ঠিক আছে? আর একটা জিনিস বলি, যদি কোনো কিছুতে, যদি এটা আসলে অভিজ্ঞতার ক্ষেত্রে ইউজ করা উচিত না, তারপর আপনি শিখতে পারেন এই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার মিনটা কি, ভার্চুসিটি। এটা একটা আনকমন একটা ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমি কেন আনকমন বললাম, মনে করেন মানে ভার্চুয়াস থেকে ভার্চুসিটি, এই ওয়ার্ডটা ইউজ করা হয় কোনো স্পেসিফিক ফিল্ডের দক্ষতাকে বোঝানোর জন্য, ঠিক আছে? আমরা কি বলতে পারি, যে স্কিলড ইন এ স্পেসিফিক ফিল্ড, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে যদি আপনি খুব দক্ষ হয়ে যান, সেক্ষেত্রে আপনার এক্সেলেন্সিকে আমরা কি বলবো, আমরা বলবো যে আহ, এই ভার্চুসিটি। একজন বলছেন অ্যাড্রয়েড, দেখেন অ্যাড্রয়েড যদি বা টান দিই তাহলে অনেক ওয়ার্ড মিলে যাবে, কিন্তু অ্যাড্রয়েড ওয়ার্ড গুলো সাধারণত আমরা দক্ষতা বলতে ইউজ করি, কিন্তু ভার্চুসিটি মানে কোনো একটা স্পেসিফিক ফিল্ডের দক্ষতা বোঝাতে ইউজ করা হয়, ঠিক আছে? তো অ্যাড্রয়েড বললে অ্যাড্রয়েড আছে, ডেক্সট্রোয়াস আছে, হ্যাঁ, ডেফট আছে, তারপরে অ্যাডেপ্ট ইন আছে, সো আরো অনেক ওয়ার্ড আছে।
যাই হোক, সমস্যা না, পড়ি দেখি পারি কিনা, চলে। টিকে থাকার লড়াই, টিকে থাকা। টিকে থাকা ইংলিশ কি? টিকে থাকা ইংলিশ মানে হলো কোনোভাবে কি করা, সারভাইভ করা। ঠিক আছে, টিকে থাকা মানে হলো সারভাইভ করা। তো টিকে থাকা মানে যদি সারভাইভ করা হয়, এখানে আমরা কি বলতে পারি? এখানে দুইটা সুন্দর ওয়ার্ড শিখতে হবে। একটা হচ্ছে এন্ডিউর করা, আর একটা হচ্ছে উইথ স্ট্যান্ড করা। অনেকেই এই ওয়ার্ডটা আপনারা ইউজ করেন না, আমি দেখেছি, উইথ স্ট্যান্ড করা। মজার বিষয় হচ্ছে আপনি যে ওয়েদার মানে আবহাওয়া বুঝেন, এটা যখন ভার্ব হিসেবে ইউজ করা হয়, এটা মানেও টিকে থাকাকে বোঝায়। আবার টিকে থাকার জায়গায় হচ্ছে আপনি কিন্তু একটা ওয়ার্ড পড়ছিলেন না, থ্রাইভ। এই থ্রাইভ ওয়ার্ডটাও কিন্তু বোঝাতে পারে। এবং আমি একটা ওয়ার্ড খুব বেশি পরিমাণে ইউজ করি, সেটা প্রিভেইল করা, মানে বিদ্যমান থাকা বা টিকে থাকা বোঝাতে পারে। ঠিক আছে, কি বুঝতে পারতেছেন ওয়ার্ড গুলো আপনারা? আপনি একটা জি ওয়ার্ড স্যার। বলছেন কনয়েজার। কনয়েজার মানে হলো কোনো কিছু সমজদার ব্যক্তি। মানে কিরকম আপনাকে আমি বলি, ধরেন আপনি আর্ট খুব ভালো বোঝেন, মানে আর্ট সম্পর্কে আপনার খুব ভালো নলেজ আছে, দেন ইউ আর এ কনয়েজার। ইট ডাজ নট মিন দ্যাট ইউ হ্যাভ ভার্চুসিটি ইন আর্ট। যে ব্যক্তি ভালো আঁকতে পারবে তাকে আপনি ভার্চুসিটি বলবেন, আর যে ব্যক্তি আর্ট সম্পর্কে অনেক ভালো জিনিস জানবে তাকে আপনি বলবেন হচ্ছে কনয়েজার। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স বিটুইন কি বলে কনয়েজার অ্যান্ড হচ্ছে অ্যাড্রয়েটনেস, বা কি বলে যে এই যে দুটো ওয়ার্ডের পার্থক্য ধরতে পারছেন সবাই? জি দাদা, ওইটার কথা আরেকদিন বলছিলেন, কলমের কথা। হ্যাঁ, দুইটা জিনিস কিন্তু দুই রকম। ঠিক আছে, তো কনয়েজার একটা মানে কাছাকাছি মিনিং, বাট মাথায় রাখতে হবে যে কনয়েজারের মিনিং একরকম, আর ভার্চুসিটির মিনিংটা হচ্ছে আর এক রকম। ঠিক আছে, তো দুইটা কিন্তু দুই রকম। ওকে। আহ সব মেয়েদের খালি একটা প্রশ্ন, স্বর্ণের দাম নিয়ে কি হবে, স্বর্ণের দাম নিয়ে কি হবে? ওকে, তাহলে আমরা এবার আরো কিছু বিষয় নিয়ে দেখি। হ্যাঁ, আহ, ওরে বড় উর্মি, ওরে বারো শরীর একটু ঘামে কিনা গলাটা দেখো উর্মি, উর্মি, দেখো ঘামতেছি কিনা দেখো প্লিজ। টিকে থাকার লড়াই বললাম, তারপরে কি বললাম? লড়াই বা যুদ্ধ। তো লড়াই বা যুদ্ধ তো ভাই আমরা মোটামুটি জানি যে লড়াই বা যুদ্ধ ওয়ার। ঠিক আছে, ওয়ার মানে হলো যুদ্ধ। ঠিক আছে, শুধু ওয়ার বললে তো আর হবে না, উই নিড টু আন্ডারস্ট্যান্ড মোর। ঠিক আছে, আমরা বলবো কি ওয়ার তো আমরা জানি, তারপর কি ফাইটও আমরা জানি, কমব্যাট। কনফ্লিক্ট আমরা জানি, স্কিয়ারমিশাস ওয়ার্ডটা আমরা জানি, এটা শিখে রাখতে হবে, ভুলে যাবে না। ঠিক আছে, ওয়ার ফেয়ার ওয়ার্ডটা আমাদের জানতে হবে। স্যার ঠিক আছে, কনফ্রন্ট। কনফ্রন্টেশন ওয়ার্ডটা আমাকে জানতে হবে। আবার যুদ্ধ যখন ধর্ম ভিত্তিক হয়ে যায় তখন তাকে আবার কি বলবে, ক্রুসেইড বলবে, ওটাও আমাকে জানতে হবে। ঠিক আছে, আবার যখন ওয়ারটা হয়ে যাবে রক্তারক্তি কাণ্ড, তখন আপনি কি বলবেন, ব্লাড শেড বুঝাবেন। ঠিক আছে, ওকে। আবার ওয়ার্ডটা একটু মানে কূটনৈতিক, তখন আপনি ফিউড ওয়ার্ডটা ইউজ, না কূটনৈতিক না, মানে একটু ই টাইপের দেবে। আর আরেকটা সুন্দর ওয়ার্ড হচ্ছে রাইভালরি। এটা আমি খুব মানে খুব পছন্দ করি, এই ওয়ার্ড একটু কম ইউজ করি, মানে খুব একটা ইউজ করা হয় না বিধায় মনে করেন যে লাগে না, কিন্তু ওয়ার্ডটা আমার খুব প্রিয় একটা ওয়ার্ড। ঠিক আছে, রাইভালরি, যে উই আর সিইং দ্য রাইভালরি বিটুইন বোথ পার্টিস। ঠিক আছে, যে আমরা দুই গ্রুপে রাইভালরি দেখতেছি, ওয়ার্ড গুলা শিখবেন। ঠিক আছে, দাদা কমব্যাট। অবশ্যই ভাই, কম বেট মানে যুদ্ধ, এটা সবাই জানে, এটা বলার কি আছে। ঠিক আছে, আনকমন, আনকমন কিছু থাকে, ঠিক আছে? মন্দা ভাব। ঠিক আছে, ইকোনমিক, এই মন্দা ভাব আমরা সাধারণত
এটা কি পড়ি যে ধরেন slow down, জি না, শুনতেছেন? জি না, ভালো করে শোনা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে মিলান কোহো, মিলান কোহো। সবাই কি আমাকে শুনতেছেন? জি, এখন শোনা যাচ্ছে। মেল ডাউন মানে কি মন্দা ভাব, মিলানকোলিক পিরিয়ড মানে কি, এটা মানেও কিন্তু আপনার মানে মন্দা ভাব বলতে পারে, ঠিক আছে? ওকে, মিলানকোলিক পিরিয়ড আপনার এটা আসলে আরো অনেকগুলো ওয়ার্ড চলে আসে, যেমন ধরেন গ্লুমি সময় বলতে পারেন, ঠিক আছে, গ্লুমি। হ্যাঁ, গ্লুমি পিরিয়ড মানে বলতে পারেন। আর একটা বলতে পারেন কি ডোলফুল, যদিও ডোলফুল মানে ইকোনমিক যে আপনার মানে মন্দা ভাব ওরকম বোঝায় না। ডোলফুল মানে কান্নাকাটি পূর্ণ বা শোকাবহপূর্ণ এনভায়রনমেন্টকে বোঝায়, ঠিক আছে? আর একটা ওয়ার্ড আছে কি ও ফুল, এর দরকার নেই, লাগবে না, ঠিক আছে, এটুকু শিখে রাখুন তাহলে। ওকে, একটা ওয়ার্ড বললাম কি অবস্থান। এই ওয়ার্ডটা দেখেন কত সুন্দর একটা ওয়ার্ড, অবস্থান মানে কি পজিশন। এখন এখন অবস্থান মানে পজিশন, ঠিক আছে। হুম, কিন্তু এর অনেক রকম ইউজ হতে পারে, এর এর ইউজেস আসলে শেষ হয় না। তো আপনি কয়েকটা ওয়ার্ড শিখে রাখবেন, একটা হলো কি পজিশন, সবাই পারবো আমরা। আর একটা শিখবেন স্ট্যান্স, যে ভারত পাকিস্তান ইস্যুতে বাংলাদেশ একটা নিরপেক্ষ অবস্থান নিছে, তো বাংলাদেশ অ্যাডপ্টেড এ নিউট্রাল স্ট্যান্স। এই স্ট্যান্স ওয়ার্ডটা হলো মানে কি বলে যে আপনার ওয়ান অফ দ্য মোস্ট ইউজড একটা ওয়ার্ড ইন জিওপলিটিক্যাল রাইটিং, ঠিক আছে, স্ট্যান্স। আবার এটাও বলতে পারেন ভিউ পয়েন্ট, যে তোমার ভিউ পয়েন্টটা ঠিক না, বা তোমার অবস্থানটা ঠিক না, বা তোমার দৃষ্টিভঙ্গিটা ঠিক না, ঠিক আছে, এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই ওয়ার্ডগুলো একটু ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে কি বলছে যে পোস্টার হবে, POSTUR, পোস্টার। করেন করেন পশ্চারের মিনিংটা খুব আক্ষরিক, ইকোনমিক রাইটিং এটা খুব একটা ইউজ হবে না, ঠিক আছে, বা আমাদের ব্যাংকের পরীক্ষায় লাগবে না। ওকে, তারপরে কি বললাম বিবাদ। বিবাদ মানে কি, বিবাদ মানে আপনার হচ্ছে ডিসপিউট, এটা আপনারা সবাই জানেন, ডিসপিউট মানে হচ্ছে বিবাদ বা ঝগড়া, ঠিক আছে। তারপরে আর্গুমেন্ট মানে আপনি কিন্তু বলতে পারেন যে বিবাদ, ঠিক আছে। আর একটা আছে কি অল্টারকেশন, এটা মানেও কিন্তু বিবাদকে বোঝায়, বা অল্টারকেট করা, ঠিক আছে। আর একটা ওয়ার্ড আছে কি স্কোয়াবল, হ্যাঁ, স্কোয়াবল মানেও কিন্তু বিবাদ বোঝাতে পারে, ঠিক আছে। তারপরে কি ক্ল্যাশ, এই ওয়ার্ডটা আপনারা সবাই পারেন, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। তারপরে আর একটা ওয়ার্ড মনে আছে র্যাঙ্গল, নাকি একটা ওয়ার্ড যেন আছে মনে হয়, দেখেন র্যাঙ্গল মানে মনে বিবাদ বোঝায়, ঠিক আছে। ইভেন আমি যে স্কেয়ারমিশ ওয়ার্ডটা বলছিলাম একটু আগে ঝগড়া বোঝাতে, এই স্কেয়ারমিশ দ্বারা অনেক সময় দেখবেন যে বিবাদ বোঝাতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আবার একটা মজার বিষয় বলি, যেহেতু বিবাদ ওয়ার্ডটা আসলো, ঠিক আছে, এখানে বিবাদের অনেক ভাগ আছে, বুঝছেন? কিরকম বিবাদ আপনাকে আমি বলি, এটা আমার প্রিয় জিনিস। যেমন আমি যদি বলি যে আম, বিভিন্ন সিভিল ইস্যুতে বিবাদ বা যুদ্ধ, মানে এক এক ধরনের বিবাদ এক এক রকম বোঝায়। সিভিল ডিসপিউট আছে, ঠিক আছে, তারপরে যেমন ধরেন আপনার ফ্যামিলি ডিসপিউট আছে, হ্যাঁ, তারপরে মনে করেন জাতিগত বিবাদ আছে, হ্যাঁ, আঞ্চলিক বিবাদ আছে। এক একটা বিবাদের কিন্তু আবার এক এক রকম ইংলিশও আছে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানে বুঝতে হবে। তারপরে এখানে কি বলতেছে যে মিটিয়ে ফেলা, মিটিয়ে ফেলা বা বলতে পারেন যে কোনো কিছু কি করা, সমাধান করে ফেলা, ঠিক আছে, সেটেলমেন্ট করে ফেলা, তাই না?
তো সেটেলমেন্ট মানে কি কোনো কিছু সমাধান করে ফেলা। তো এখানেও কিন্তু এই ওয়ার্ডটা আপনি নিতে পারেন যে রেজুলেশন, যেটা একটু আগে দেখিয়েছিলাম, রেজুলেশন। আবার যখন কখনো দুই দেশ যখন ঐক্যমতে পৌঁছায়, তখন আমরা বলি অ্যাকর্ড, মানে মিটিয়ে ফেলতেছে তারা, একটা ইয়ে আছে। রিকনসিলিয়েশন ওয়ার্ডটাও কিন্তু আপনার সুন্দর একটা ওয়ার্ড, রিকনসিলিয়েশন, ঠিক আছে। তারপর আপনি কি বলতে পারেন, তারপর আপনি বলতে পারেন ঐক্যমতে যখন পৌঁছানো হবে, ওটা আছে, তখন একটা কনসেনসাস ওয়ার্ডটা আছে, ঐক্যমত, ঠিক আছে। কনসেনসাস এই ওয়ার্ডটা খুব সুন্দর একটা ওয়ার্ড, তাই না? তারপর একটা কি বললেন যে আঞ্চলিক, মানে কি রিজিওনাল। আমরা জানি আঞ্চলিক মানে কি রিজিওনাল। এখন রিজিওনাল ওয়ার্ডটা কিন্তু অনেক সুন্দর কিছু বলা যায়, যে রিজিওনাল মানে আঞ্চলিক, ঠিক আছে। এটাকে আমি চাইলে কি বলতে পারি, প্রভিনশিয়াল মানে আঞ্চলিক, ঠিক আছে। তারপর কি বলতে পারি, সেক্টরাল মানে আঞ্চলিক, এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এরকম ওয়ার্ড গুলো ইউজ করবেন। প্রভিনশিয়াল ওয়ার্ডটা আমার খুবই প্রিয়, ঠিক আছে। এবং আঞ্চলিক ওয়ার্ডটা অনেক সময় লিমিটেড বোঝায়, মানে প্রভিনশিয়াল যে ওয়ার্ডটা, এটা অনেক সময় আপনি স্বল্প জ্ঞান বা লিমিটেশনস এরকম বোঝাতেও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি দেখেছি। নীতিমালা বা আপনি বলতে পারেন কি পলিসি, হ্যাঁ। তো পলিসি ওয়ার্ডটার তো আসলে অনেক শ্রেণী হতে পারে। যেমন ধরেন পলিসি হইতে পারে, হুম, যখন কোনো গভর্নর বা বাংলাদেশের হেড যারা দেয়, তখন সেটাকে আমরা ডিরেক্টিভ বলি, ঠিক আছে। বা ফ্রেমওয়ার্কও বলতে পারি, তাই না? ফ্রেমওয়ার্কও বলতে পারি, ঠিক আছে। তারপর অনেক সময় দেখবেন কোড বলা হয়, হুম। তারপর আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্টিপুলেশন। এখন আহ, এটা কি এটা কি হতে পারে, স্টিপুলেশন মানে নীতিমালা বা নীতি। মানে ডিরেক্টলি কানেক্টেড না হলেও আমরা বলতে পারি যে হ্যাঁ, স্টিপুলেশন মানে কোনো নীতি। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা আমার কাছে মনে হয় খারাপ লাগে না। স্টিপুলেট, স্টিপুলেশন মানে নীতি, যদিও সেম না, ঠিক আছে। পরিশেষে মানে হলো ফাইনালি, এটা আমরা সবাই জানি, পরিশেষে মানে ফাইনালি। এটা আমাদের মানে সবার লেখাতেই থাকে, যে ফাইনালি উই ক্যান সে দ্যাট, ঠিক আছে। তো যখন ফাইনালি বলবেন, না বলে আপনি কিন্তু বলতে পারেন যে কনক্লুসিভলি। তো কনক্লুসিভ ওয়ার্ডটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড। আমরা যখন বলি না যে এই তোমার কথা একদম একদম খাপে খাপ মিলে গেছে, তখন আমরা বলতে পারি যে ইউর স্টেটমেন্ট ইজ কনক্লুসিভ। যেমন একটা ইন্ডিয়ান একটা মুভি আছে, সাদি মেজরু একটা মুভি আছে, ওই মুভিতে দেখবেন ওই নায়ক যখন কথাবার্তা শেষ করে, তখন জুরি বলে যে ওর হিজ এভিডেন্স ইজ কনক্লুসিভ এন্ড দ্য জুরি ইজ অন কনসেনসাস। এবার কথা বলে এভিডেন্স ইজ শাদি মে কনক্লুসিভ, জরুর আনা মঞ্জি মনে হয়। মানে একদম যা দরকার টু দি পয়েন্টে আপনার মিলে গেছে, ঠিক আছে। তবে এখানে একটা ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডটা আপনারা খুব একটা ইউজ করেন না, কিন্তু সবাই জানেন। ইভেনচুয়ালি এটা পারেন এমন কোনো ব্যক্তি নাই, ঠিক আছে। কিন্তু এটা আমাদের ইউজ করা হয় খুব কম। আমরা সবাই ওই অ্যাট লাস্ট, ফাইনালি, ইন কনক্লুশন, হ্যাঁ, এগুলো ইউজ করি। এই একটা ওয়ার্ড ইউজ করছেন, অ্যান্ডেমিক। অ্যান্ডেমিক ওয়ার্ডটা সাধারণত আমরা আঞ্চলিক হিসেবে ইউজ করব না। অ্যান্ডেমিক ওয়ার্ডটা ইউজ করব রোগের ক্ষেত্রে, যে কোনো একটা অঞ্চলে বিদ্যমান রোগ। আর একজন বলেছেন পস্টিউলেট, এটা মানে নীতিমালার সাথে মিলাতে পারেন, সুন্দর একটা ওয়ার্ড বলছেন, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটা ওয়ার্ড বললো কি যৌক্তিকতা, ঠিক আছে। যৌক্তিকতা, যৌক্তিকতা মানে কি, এই সরি সরি কি বললাম, হ্যাঁ পরিশেষে আমি কি বললাম ভুলে গেলাম, দেখছেন। ফাইনালি, ঠিক আছে। ইভেনচুয়ালি। ইভেন্টুয়ালি, আর একটা কি বললাম, কনক্লুসিভ, ঠিক আছে। কনক্লুসিভ লিখলাম, যেটা বলছিলাম বলো। যৌক্তিকতা ইংলিশ কি, যৌক্তিকতা ইংলিশের একটাই ওয়ার্ড শিখাই দেবো, সেটা কি, সেটা হলো এই নোটটাছে দেখো, রেশিওনাল, ঠিক আছে। যৌক্তিকতার জন্য একটা ওয়ার্ডই হলো রেশিওনাল। তারপরে কি বললো, ভুল। ভুলের জন্য একটা ওয়ার্ড শিখিয়ে দিই, সেটা হলো কি, মিস্টেকটা আমরা সবাই পারি। আপনি বলবেন ফেলাসি। ফেলাসি মানে হচ্ছে ভুল, ঠিক আছে। ফেলাসি মানে ভুল টাইপ করছে, ফেলাসি মানে হলো ভুল। ফেলাসি মানে কি, ফেলাসি মানে হচ্ছে ভুল, ঠিক আছে। ঠিক আছে? আপনি এছাড়া আরো বেশ কিছু ওয়ার্ড নিতে পারেন, যেমন
আর একটা ওয়ার্ড হচ্ছে ফ্ল, এই ওয়ার্ডটাও শিখবেন, ফ্ল। ঠিক আছে, ফ্ল, ফ্ল বানানো ভুল, এটা পারেন আমি জানি, কিন্তু আপনারা কেউ ইউজ করেন না। তাই আপনাদের ওয়ার্ডটা দেখাই দিলাম, আমি চোখে আঙ্গুল দিলাম। তারপর যেমন ধরেন অ্যাপারেন্টলি মানে কি, আপাত দৃষ্টিতে। ঠিক আছে, এটা একটা সুন্দর একটা ওয়ার্ড, আর বলতে পারি কি অ্যাপারেন্ট, আপাত দৃষ্টিতে। তারপরে কি বলবো, ইভিডেন্ট, সিমিংলি, আপাত দৃষ্টিতে। ঠিক আছে, আমরা কি বলবো, সাপোজডলি, মানে কিন্তু আপাত দৃষ্টিতে। ঠিক আছে, ওকে। তারপর কি বলতে পারি উদ্বেগ, মানে কি, উদ্বেগ মানে হলো টেনশন। এটাই কদিন ছিল যে সীমান্তে টেনশন বাড়তেছে, উদ্বেগ। ঠিক আছে, উদ্বেগ মানে হচ্ছে গিয়ে কি টেনশন। ঠিক আছে, আর একটা বলতে কি এজিটেশন, এটা সুন্দর ওয়ার্ড। ঠিক আছে, আর উদ্বেগ মানে কিন্তু আপনার কনফ্লিক্ট ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আপনি ডিসকর্ড ওয়ার্ডটাকেও নিয়ে আসতে পারেন, ডিসকর্ড, ইটস এ বিউটিফুল ওয়ার্ড। ঠিক আছে, একটা ওয়ার্ড বললো কি তরুণ, তরুণ মানে কি ইয়াং। ঠিক আছে, তো তরুণ মানে যদি ইয়াং হয়ে থাকে, দেখেন কনফ্লিক্ট বললে এখানে কিন্তু হোস্টালিটি ওয়ার্ডটা চলে আসে। ঠিক আছে, হোস্টালিটি, হোস্টালিটি। তো তরুণ মানে কি ইয়াং মানে তরুণ। তো যখন প্রশ্ন আসে তখন কি জুভেনাইল, যেমন কিশোরদেরকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তারপরে কি ইউজ করতে পারি, যখন তারুণ্য বোঝাতে আমরা একটু ভিগোরাস, ভিগোরাস বুঝাবো, তখন কিন্তু ভিগোরাস ওয়ার্ডটাও চলে আসতে পারে। এবং সেক্ষেত্রে একটা ওয়ার্ড আছে কি স্পিরিট, একটা ওয়ার্ড আছে, এটা মানে হলো আপনার তারুণ্য বোঝায়। ঠিক আছে, তারপরে আরেকটা আছে ব্লাইডলি বোঝায়, ব্লাইডলি মানে হচ্ছে আপনার খুব তারুণ্য আছে এরকম বোঝায়। ঠিক আছে, আর অনেক ওয়ার্ড আছে, এই মুহূর্তে এটা মনে করতেছে না, এগুলোই মোটামুটি আমাদের হয়ে যাবে, আর লাগবে না। তরুণ সাধারণত ইয়ং বা ইয়থ, এই ওয়ার্ডটা দিয়েই হয়ে যাবে, আর লাগবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে কি প্রত্যাশা, যে আমাদের এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, এক্সপেকটেশনটা কি। ঠিক আছে, এক্সপেকটেশন, বা বলতে পারেন কি ডিজায়ার। ঠিক আছে, বা আরেকটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সেটা কি অ্যান্টিসিপেশন। ঠিক আছে, পূর্বে থেকে কোনো কিছু উপলব্ধি করা মানে প্রত্যাশা করা। ঠিক আছে, এটাকে আপনি ইউজ করতে পারেন চাইলে। হম, ওই দিক থেকে চিন্তা করলে, সরি, অ্যান্টিসিপেশন ওয়ার্ডটা ইউজ করতে, ওই দিক থেকে মিলে আবার প্রগনোসিস ওয়ার্ডটা বলতে পারেন। প্রগনোসিস মানে আগে থেকে কোনো কিছু ক্যালকুলেট করা বা ফোরকাস্ট করা, এটাও আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা তেমন কোনো বড় ব্যবহার প্রত্যাশা ইউজ হয় না। ঠিক আছে, সো প্রায় 50 মিনিট উইদাউট এনি কাইন্ড অফ ব্রেক, দেখেন কতগুলো ওয়ার্ড বলছে, দেখছেন। হ্যাঁ, সো এই ওয়ার্ড গুলা কাজে লাগাবে যেভাবেই হোক, একদম যেন ঠাড়া মুখস্থ পাই। পারবেন না মুখস্থ করে ফেলতে, একেবারে বলুন তো একটু শুনি। জি স্যার। একদম ঠাড়া স্যার মুখস্থ। পারবো। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমরা ই করব, যেহেতু একদম লেটেস্ট ইয়েতে আপনার কি বল পাকিস্তান এবং ভারত নিয়ে ব্যাপক ডিসকাশন হয়েছে। নেক্সট ক্লাসেই আমরা একটা টপিক নেব, ভারত পাকিস্তান ইস্যু, কোন একটা বাংলা আর্টিকেল নিব, এবং আমরা ডিরেক্টলি ক্লাসে ট্রান্সলেট করব। সো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব নতুন নতুন ই পেরে পড়ে পড়ে শেষ করে নেওয়া। ঠিক আছে, মানে ওই রিলেটেড কিছু ওয়ার্ড ওয়ার্ড পড়ে ফেলা। একজন জিজ্ঞেস করছেন বই কবে পেতে পারি, বই পাবেন মোটামুটি এই মাসের শেষের দিকে পেয়ে যাবেন। ঠিক আছে, সো গেট রেডি। ওকে, সো আমার যেটা এইম ছিল আপনাদের কিছু কমন ওয়ার্ড দেওয়া। এখন অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো এন্ড অফ কমন ওয়ার্ড। ঠিক আছে, যেমন ধরেন এই কমন ওয়ার্ডটাও তো একটা কমন ওয়ার্ড, যে ভাই আমরা বারবার ইউজ করি কমন, তো আপনাকে ইউজ করতে হবে ব্যানাল, কমন প্লেস। ঠিক আছে, তারপরে কি প্রসেইক। ঠিক আছে, হামডার, ইউজ করতে হবে। কমন ওয়ার্ডটাও তো কমন, তাই না? সো এগুলো ইউজ করতে হবে। তো আমার ক্লাসে একটা সমস্যা হলো, আমি আপনাকে খুব বেশি মোটিভেশন দিতে পারবো না। প্রচুর পরিমাণ পড়বেন, আপনি 6 মাস পড়াশোনার সাথে কানেক্টেড থাকেন, দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, একদম গ্যারান্টি বস। এটা মানে কোনো কঠিন কিছু না।
ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে কি করি, আজকের মতো এখান থেকেই বিদায় নিতে পারি। একজন বলেছি যে সিনিয়র অফিসারের জন্য ক্যান ইউ সাজেস্ট সাম টিপস। মনে রাখবেন, মানে এক্সাম টেকার যেই ফ্যাকাল্টি হোক না কেন, একদম কুল ভাবে বসে থাকবেন যে পরীক্ষা আমার যায় আসুক, আমি মন দিয়ে বসে পরীক্ষা দিব। এখন সে আমাকে কি দিছে আমি দেখবো না। কারণ কি? কারণ হচ্ছে, ইফ দ্য কোশ্চেন ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট ফর অল। ইফ দ্য কোশ্চেন ইজ ইজি, ইট ইজ ইজি ফর অল। ঠিক আছে? তো আপনার টার্গেট হলো প্রশ্নটাকে সুন্দর করে সমাধান করা, ফ্যাকাল্টি যেই হোক। আরেকটা বিষয় হচ্ছে, ইউ ডোন্ট নিড টু think about think about what think about the faculty. আপনি একটা ওভারঅল, ঠিক আছে, আপনি একটা ওভারঅল ভাবে প্রিপারেশন নেবেন। ঠিক আছে, ওভারঅল ভাবে প্রিপারেশন নিয়ে আপনি হচ্ছে পরীক্ষার হলে ঢুকবেন। তো আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে এই টপিক গুলো আসতে পারে। ঠিক আছে, তারপরে আইবিএ পরীক্ষা নিলে এই প্রশ্ন আসতে পারে, তারপরে বিআইবিএম পরীক্ষা নিলে এই আসতে পারে। ঠিক আছে, এইগুলো আপনি দয়া করে ভাববেন না। ঠিক আছে, ওকে। কিন্তু মাথায় রাখবেন, আমি একটা ওভারঅল প্রিপারেশন নিয়ে যাব। কারণ আপনি বলতে পারেন যে ভাই, ওভারঅল প্রিপারেশন মানে কি? এটা একটা হোলিস্টিক প্রিপারেশন। ঠিক আছে, যে আর্টস ফ্যাকাল্টি সুদের অঙ্ক বেশি দেয়, তারপরে সমান্তর ধারা অঙ্ক কম দেয়, তাই সমান্তর ধারা পড়বো না, তো সুদের অঙ্কটা পড়ে যাবো, এরকম চিন্তাধারা বাদ দিতে হবে। আপনি অল ইনক্লুসিভ একটা প্রিপারেশন নেবেন। যেমন আমি 2-3 বার একটা কথা বলছি আপনাদের বিভিন্ন পোস্টে, 2-4 বার বলছি যে আমি কিন্তু বিভিন্ন পরীক্ষা দিয়ে টিকছি। যেমন জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের চাকরিটা নিয়েছিল, পরীক্ষা নিয়েছিল আহসানুল্লাহ। তারপর যেমন ধরেন আহ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা নিয়েছিল হচ্ছে আপনার মনে হয় ঢাকা ভার্সিটির ম্যানেজমেন্ট স্টাডিজ। এরপর বাংলাদেশ ব্যাংকের অফিসারের পরীক্ষা নিয়েছিল মনে হয় আর্টস ফ্যাকাল্টি। তারপর ঢাকা ইউনিভার্সিটির এডির পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি কি বলে আপনার বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা মনে নিয়েছিল এফবিএস। এরপর আরো বেশ কিছু পরীক্ষা আমি টিকছিলাম। যেমন একটা প্রাইভেট ব্যাংকের এমটিইউতে আমি ফার্স্ট হয়েছিলাম, ভগবান আশীর্বাদে, এটা মনে হয়। ওটাতে হচ্ছে আপনার পরীক্ষা নিয়েছিল মনে হয় কি বলে, এটা কি বিউপিডি ছিল নাকি নিয়েছিল ভুলে গেলাম। সো ব্যাপারটা হচ্ছে যে আপনার পরীক্ষা যেই নিক, ওটাতে আপনাকে টিকতে হবে। যেমন জনতা ব্যাংকের পরীক্ষাটা আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না ভাই, 2 বার রিটেন নিছে, 2 বার রিটেন নিছে। সো আপনি আমাকে 2 বারই পরীক্ষা দিতে ভালো করে, 2বারেই 14 মার্ক করে 5টা ম্যাথ 70 মার্কের ম্যাথ ছিল। 2বারই এই 7 দুগুণে 14টা ম্যাথ, মানে 2বার পরীক্ষায় 14টা ম্যাথ মিলাইছি বসে বসে পরীক্ষার হলে। সো ইউ ক্যান থিঙ্ক হাউ ডিফিকাল্ট ইট ইজ। ঠিক আছে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? So when I am taking preparation, I am prepared to face any kind of situation. It's not like that question is made by arts faculty, then my exam will be over the moon. এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। So এটাই হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস। তবে এবারের পরীক্ষাটা একটা প্রবলেম যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে at this point we don't know what kind of questions we can face. কারণ আগে যেমন ধরেন কিছু টপিক ছিল, এখান থেকে প্রশ্ন আসতেছিল সাধারণ জ্ঞানে। তো এই জায়গাটায় হয়তো কিছু চেঞ্জ আসলেও আসতে পারে। তবে চেঞ্জ আসলে আপনি বলতে পারেন ভাই আমার তো কমন নাও পড়তে পারে, এখানেও ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারোর জন্যই কমন পড়বে না। কারণ কি, এটা পুরোপুরি সবার জন্য একটা নতুন সিস্টেম। ঠিক আছে, সো এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। সো 2-1টা পরীক্ষা গেলে আমরা একটা আইডিয়া পাবো যে না, আচ্ছা ওরা মনে হয় এই টাইপের প্রশ্ন করতেছে। দাদা ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন, মানে আর্টস ফ্যাকাল্টি ঠিক কতদিন আগে প্রশ্ন করে? মানে আমি কি পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত ভাই সাম্প্রতিক গুলো পড়ে আমার যাবো? এই করে কোনো লাভ নেই, আমি কোনো অ্যান্সার করবো না। আর্টস ফ্যাকাল্টি পরীক্ষার আগের রাতে প্রশ্ন করতে পারে। না না আম- ভাইয়া, আমরা সাম্প্রতিক এমন পড়ার জন্য বললাম, মানে বললাম তো, সাম্প্রতিক সাম্প্রতিক কি? কিছুতেই বলতেছি। আমি জানি তো কেন প্রশ্নটা করছেন আপনি, আমি বলি না, আমি বলতে শেষ করতে দেন। এটা বলতে নিছিলাম যে আমি এমনও দেখছি, এই কথাটা বলার পরে আটকে গেলাম না, আপনার উত্তরটা আমি দিতে নিছিলাম, যে এমনও দেখছি 2 দিন আগের ঘটনা তারা প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনারা সাম্প্রতিক ইস্যু নিয়ে এত সময় দেন যে মাথা গরম করে ফেলেন। সাম্প্রতিক ইস্যু পড়ার কিছু নাই রে ভাই। এই দেন ভারত পাকিস্তান আপনার যুদ্ধ লাগছে, ঠিক আছে,
এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? কয় তারিখে হামলা করছে ভারত? আর পেহেলগাম এটা একটা কয় তারিখে হয়েছে? পেহেলগাম এটাকে দায়বদ্ধতা পাকিস্তানের কোন সংগঠন করছে? তারপর হচ্ছে পেহেলগাম, সরি, এই ভারত কবে পাকিস্তানের উপর হামলা করছে? ওদের অপারেশনের নাম কি? পাকিস্তানের অপারেশনের নাম কি? ঠিক আছে। তো এখন এর বাইরে গিয়ে যদি আপনি মনে করেন অতি উৎসাহী হয়ে যে পাকিস্তানের কাছে, পাকিস্তানের কাছে J-10 আছে, ভারতের কাছে রাফায়েল আছে, ঠিক আছে, মিরাজ আছে, বাবর মিসাইল, আবাবিল মিসাইল, অগ্নি মিসাইল, পৃথিবী মিসাইল, ঠিক আছে, শাহিন মিসাইল, হ্যান ত্যান হাবি জাবি পড়তে জানতে হলে পাগলা করতে হয়ে যাবেন গা। কারণ কি? কারণ ওইখান থেকে জীবনে প্রশ্ন আসবো না। আর ওইখান থেকে প্রশ্ন আইলেও আমার মনে হয় না কেউ পারবে। দুই একজন পারতে পারে, যারা আমার মতো পাগল ভেগো হিসাব আলাদা, ঠিক আছে। ওই প্রশ্ন পারার মধ্যে আমার কোনো ক্রেডিট নেই। তো আপনি এইটুকু পড়লেই আপনার পড়া হয়ে গেছে। কিন্তু আপনারা করবেন কি জানেন? আপনারা একজন ফেসবুক বুট ধারা মনে করেন যে একদম মানে পিএইচডি করে ফেলান। এটা হলো আপনাকে নিয়ে একটা বিশাল বড় সমস্যা, ঠিক আছে। তো এই জায়গাটাতে বুঝতে হবে। তারপর আসতে পারে কি, পাকিস্তান যে অপারেশনটা চালাইছে সেটা আহ, সেটার নাম কি? তারপর বলতে পারে যে ভারত পাকিস্তান এই সংঘাতের মধ্যে মধ্যস্থতাকারী কোন দেশ? এই তো। এর বাইরে আর কি আসতে পারে? ওরা কি আপনার জিজ্ঞেস করবে যে পাকিস্তানের হামলার কারণে চীনের কোন কোম্পানির স্টকের দাম বাইরে গেছে? এই প্রশ্ন আসবে না, ঠিক আছে। সো বেসিক আইডিয়াটা রাখতে হবে চারপাশে যা ঘটতেছে। আমি তো ক্যান্ডিডেট না, আমার তো এই রিপোর্ট পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে এগুলো সব। আপনি তো ভয় পান কেন? রিসেন্ট ইস্যুস গুলোর প্রতি গুরুত্ব দেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন জুলাই বিপ্লব বাংলাদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবার, তাই না? তো জুলাই বিপ্লব সময় একটু পড়ে যান। তারপর রিসেন্টলি যেমন আপনার সিরিয়া একটা বিশাল চেঞ্জ করছে পটভূমিতে, একটু পড়ে যান। গাজার হামলাতে অনেক কিছু হয়েছে, একটু পড়ে যান। বেসিক আইডিয়া গুলা পড়ে যান, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন যে স্টর্ম শ্যাডো মিসাইল সম্পর্কে জানতে চান, তাহলে তো ভুল, তাহলে হবে না, ওটা আপনার দরকার নাই, ঠিক আছে। বুঝতে পারছেন না সবাই ব্যাপারটা? তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এখানে। বাই বাই, গুড নাইট।